আপনারা লেভেল প্লেইং ফিল্ড এবং প্রশাসনের দিকে ঝুঁকে পড়া নিয়ে অনেক অভিযোগ করে আসছেন এবং এখনও সেই অভিযোগগুলো করছেন। আগের নির্বাচনগুলোর মতো অথবা কাছাকাছি এমন কোনো কিছুর শঙ্কা দেখছেন কিনা, নাকি শুধু বিরোধিতার জন্যই বলে যাওয়া? আজিজুল বলে হেলালও কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত সহ-আলোচকবৃন্দ। আমরা লেভেল প্লেইং ফিল্ড বলতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একাধিকবার সাংবাদিক সম্মেলন করে, বিশেষ করে নির্বাচন কমিশনের সাথে সরাসরি সাক্ষাৎ করে বোঝানো হয়েছে মূলত ভোটারদের ভয়ভীতি মুক্ত একটি ভোট গ্রহণ, ভোট প্রদান এবং ভোট সংরক্ষণের যেই সিদ্ধান্ত বা নিশ্চয়তা, সেটা অত্যন্ত জরুরি। দ্বিতীয় হলো প্রশাসন যেন জবাবদিহিতামূলক, স্বচ্ছ, সুন্দর এবং কোনোভাবে একপেশে না হয়, এই বিষয়টি নিশ্চিত করার কথা বলেছে। সেক্ষেত্রে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে ইতিমধ্যে। এতেশাম ভাই খুব সুন্দর করে বলেছেন, দ্বৈত নাগরিকত্বের বিষয়ে প্রশাসন স্পষ্টতই দুই ভাগে বিভক্ত হয়েছে। অর্থাৎ একটা বড় দলের ব্যাপারে খুব স্বচ্ছ সুন্দরভাবে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে তারা তাদের সেই দলের সমর্থন পুষ্ট একজন ব্যক্তির মতোই আচরণ করেছে প্রশাসন, আর সকলের সাথে বিরূপ আচরণ তারা করেছে। এই যে দ্বৈত আচরণ, দ্বৈত নীতি, এইটাই নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ডের একটা অন্তরে বলে বলা যায়। দ্বিতীয় হলো সর্বক্ষেত্রে প্রশাসনের মূল অঙ্গ আমি মনে করি পুলিশের এখন একটা বিরাট অংশ সরকারি বাহিনীর মতোই একটা বড় দলের বাহিনীর অংশ হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে। আমাদের কিছুক্ষণ আগে যিনি আলোচনা করলেন তিনিও বলছেন যে কোথাও কোথাও কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে তালিকা করে, যাদের বিরুদ্ধে মামলা নাই। এটাতে শুধুমাত্র একটা দলকে করা হচ্ছে এরকম নয়, ব্যক্তিগত শত্রুতার জের ধরেও কোথাও কোথাও প্রশাসনকে এখন পর্যন্ত ব্যবহার করা যাচ্ছে। এই যে প্রশাসন ব্যবহৃত হচ্ছে অন্যায়ভাবে, নীতিহীনভাবে, এইটা কিন্তু ছিল একটা স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ, সেই ফেসিবাদের একটা চিহ্ন বা চিত্র। আমরা তখন নিজেরা নির্যাতিত হয়েছি, মামলা জর্জরিত হয়েছে, এটা দেখেছি। আমি আমার আসনের কথাই যদি বলি, আমার আসনে আমার একজন প্রার্থী ছিল যিনি 2018 সালের নির্বাচনে তিনি তার হলফনামে উল্লেখ করেছেন যে তিনি এলএলবি পাস এবং তিনি সার্টিফিকেট সহ সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবার তিনি অংশগ্রহণ করে দেখিয়েছেন যে তিনি কোনো পড়াশোনা করেননি, অর্থাৎ স্বশিক্ষিত। এই ব্যাপারে তাদেরকে আবেদন করার পরেও সরাসরি যিনি রিটার্নিং অফিসার ছিলেন তিনি সেখানে বলেছেন স্বশিক্ষিত বলতে কি বোঝায় সেটা আমি না বোঝার কারণে আমি আজকে এই বিষয়ে আলোচনা করতে রাজি নই। তিনি এটা আলোচনা না করেই তিনি এই নোটটা দিয়ে তার এটি বৈধ হিসেবে ঘোষণা করেছেন। এই যে একজন রিটার্নিং অফিসার এ ব্যাপারে বলা যায় এড়িয়ে গিয়ে তাদেরকে বাড়তি সুবিধা দিলেন, এটা লেভেল প্লেইং ফিল্ডের নানা দিক থেকে অন্তরায়। আমরা প্রচারণার ক্ষেত্রে দেখি যে তারা একটা গ্রুপকে বিশেষ সুবিধা দিচ্ছে। এখন পর্যন্ত ব্যানার, ফেস্টুন, লিফলেট অনেক কিছু রয়েছে, আরেক দলকে বা সকল নোটিস করছে যে আপনাদের কেন সরানো হচ্ছে না, অথচ তাদেরগুলো এখনো সরানো হয়নি। তারা এখনো বড় বড় সমাবেশগুলো করে যাচ্ছে, ভোট চাচ্ছে, যেটা আচরণবিধির লঙ্ঘন, তাদেরকে জানানোর পরে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আচ্ছা, সালাউদ্দিন আইয়ুবী, আমার একটা প্রশ্ন আছে আপনার এই কথা প্রসঙ্গেই, যেটি আসলে মনে আসলো, সেটি হচ্ছে আজকে জামায়াতে ইসলামের আমির তিনি ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে সংবাদ মাধ্যমে তিনি যে কথাগুলো বললেন, সেখানে তিনি বললেন মা বোনদের সিকিউরিটির ব্যাপারে জামায়াত অ্যাটেন্টিভ, এবার দেশের মা বোনেরা জামায়াতকে বেছে নেবে। তারপর তিনি অভিযোগ করলেন নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, মা বোনদের হিজাব খুলে নেওয়া হচ্ছে তারা যখন প্রচারণায় যাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে এখন তো প্রচারণা করার কথা না, আপনাদের মা বোনরা ঘরে ঘরে কেন যাচ্ছে? আপনি আচরণবিধির বিষয়গুলো যদি খেয়াল করে দেখবেন, শুধুমাত্র জাতীয় নির্বাচনের প্রসঙ্গটা এখানে প্রাসঙ্গিক নয়। আমরা গত কয়েকদিন আগে যকসু নির্বাচনে দেখেছি, যকসু নির্বাচনে ওইখানের একজন ভোটার তিনি সেখানে গিয়েছেন ভোট দিতে, ভোটের কাজে অংশগ্রহণ করতে। আপনি যকসু নির্বাচনের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে মিলাচ্ছেন? শুধুমাত্র যকসুতে নয়, আমি আমার আসলে একটা ঘটনা বলি। ব্যক্তিগত কাজে আমাদের একজন দায়িত্বশীলের ওয়াইফ তিনি পাশের বাড়িতে যাচ্ছেন, সেখানে তাকে দাঁড়িয়ে বলা হয়েছে যে আপনি কেন জামাত করেন, আপনি জামাত করবেন না, ভবিষ্যতে করলে আপনার বোরকা খুলে নেওয়া হবে, আপনার হাত পা ভেঙে দেওয়া হবে। তিনি ভোটের কাজে সেখানে বের হননি। এরকম অনেক জায়গায় ঘটনা। এটা কি এই যে তফসিল ঘোষণার পর আপনার আসনে যেটা বলছেন? জি জি জি, তফসিল ঘোষণার পর এই অবস্থা হয়েছে, এটা বলেছে আপনাদেরকে? হ্যাঁ, এই আমি যে ঘটনা করছি এটা ব্যক্তিগত কাজে তিনি বেরিয়েছেন এবং এটা গত 3 দিন আগের ঘটনা। 3 দিন আগের ঘটনা, তিনি ব্যক্তিগত কাজে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছেন, পাশেই দাঁড়িয়ে থাকা দুইজন একটা বড় দলের কর্মী তারা বলছে যে আপনি জামাত ইসলাম করেন, আপনি জামাত ইসলাম করতে পারবেন না, আপনি বোরকা পরে এলাকায় ঘুরতে পারবেন না, বোরকা পরে আপনি ধর্মের নামে রাজনীতি করছেন।
এই কথাগুলো বলে তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে।